বাবা দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিন পর কোটি টাকার বাড়ি, গাড়ি, ব্যাংকের টাকা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনের মধ্যে। আর আমার ভাগে পড়লো শুধু একটি ভাঙা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করার ঠিক 40 দিন পর আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিলেন বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসে তারা একে একে বাবার ধানমন্ডির গাড়ি, তার টয়োটা অ্যালিয়েন গাড়ি, ব্যাংকে জমা থাকা টাকা আর আমার দাদির সোনার গয়না ভাগ করে দিলেন, যেন আমি সেই ঘরেই বসে নেই। শেষ পর্যন্ত যখন আমার কথা মনে পড়লো, তখন বাকি ছিল শুধু একটি পুরনো লাল রঙের কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটি পা ভাঙা, নিচে একটি ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা চলে গেছেন আজ প্রায় 40 দিন। এর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশেদকে। প্রতিবারই সে বলতো অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম, সে বলতো বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা সম্ভব না। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেনি, আমি ছিলাম টানা 73 রাত। হাসপাতালের করিডোরের শক্ত প্লাস্টিকের চেয়ারে একটা চাদর বালিশ বানিয়ে ঘুমিয়েছে। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছে। শেষের দিকে বাবা আর ঠিকমতো কথা বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা চলে যাওয়ার পর মা প্রথম ফোন করেছিলেন রাশেদকে। রাশেদের প্রথম প্রশ্ন ছিল না বাবা শেষ মুহূর্তে কি বলেছিলেন, বরং সে জিজ্ঞেস করেছিল দাফনের খরচ কত হবে। নীলা 1 টাকাও দেয়নি। কাফন, জানাজা, মিলাদ, কবর সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা। প্রতিটা খরচ আমি একটি ছোট নোটবুকে লিখে রেখেছিলাম। কারো কাছে টাকা চাইবো বলে নয়, আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বলল না কে বাবার চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের সব খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটি লোহার বাক্স রাখলেন। ভেতরে ছিল ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, 2টি ব্যাংক পাসবই আর দাদির সোনার গয়না। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে এক পাশে বসে, নীলা তার স্বামী সোহেলের পাশে, আমি পুরনো সোফায় এক কোণে। সেখানে ছোটবেলা থেকেই আমাকে বসানো হতো। মা বক্স খুলে বললেন, রাশেদের সংসারের খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তেই বাবার কোটি টাকার বাড়ি ভাইয়ার নামে চলে গেল। রাশেদ শুধু মাথা নাড়ল, যেন আগেই জানতো। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন, তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসলো। এরপর ব্যাংকের টাকা, 8,50,000 টাকা রাশেদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদির সব সোনার গয়নাও নীলার হাতে তুলে দিলেন মা। আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকার সম্পত্তি মুহূর্তেই ভাগ হয়ে গেল। কেউ একবারও আমার নাম উচ্চারণ করলো না। শেষে মা আমার দিকে তাকালেন, ঘরের এক কোণে আঙুল দেখিয়ে বললেন, ওটাই তোর জন্য আছে। আমি তাকালাম, বাবার সেই পুরনো লাল আলমারি। রং উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট। ভাবি তানিয়া হেসে বলল, ওটা নামাতে গিয়েই ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মা সেই চেনা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখনই আমাকে কম দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক এই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত লোভ করিস না। লোভ? আমার হাসি পেল। রাশেদ সবসময় বাড়ির গর্ব ছিল, নীলা ছিল সবার আদরের মেয়ে, আর আমি সব সময় মানিয়ে নেওয়া মানুষ। রাশেদের জন্য দামি কোচিং, নীলার জন্য নতুন নতুন জামা, আর আমি পড়েছি পুরনো বই কিনে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছি। চাকরি পাওয়ার পর নিজের সঞ্চয় থেকে রাশেদকে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য টাকা ধার দিয়েছিলাম। আজ 8 বছর হয়ে গেছে, 1 টাকাও ফেরত দেয়নি। যখনই প্রতিবাদ করেছি, মা একই কথা বলেছেন, পরিবারে কেউ হিসাব রাখে না। কিন্তু সেদিন আমি মনে মনে হিসাব করলাম। ধানমন্ডির বাড়ি রাশেদের, গাড়ি, টাকা আর গয়না নীলার, আর আমার ভাগে একটি ভাঙা আলমারি। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম। হাতে ছুঁয়ে দেখলাম উঠে যাওয়া লাল রং। এই আলমারিটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। বাবার পাঞ্জাবি, পুরনো লুঙ্গি, কিছু যন্ত্রপাতি, পুরনো খবরের কাগজ, সবকিছু এখানেই থাকতো। ছোট ছোট কিছু বাক্সও ছিল, যেগুলো কেউ কখনো খুলে দেখেনি। আমি নিচু হয়ে ভাঙা পায়ের নিচের ইটটা সরিয়ে দিলাম। আলমারিটা কেঁপে উঠল। আমার চাচা কামাল, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, কপাল কুঁচকালেন। নীলা তখনও ফোন স্ক্রল করছে। তানিয়া আবারও হেসে উঠল। কিন্তু আমি মায়ের দিকে তাকাতেই থমকে গেলাম। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেটা বিরক্তি ছিল না, রাগও ছিল না, ওটা ছিল ভয়। ঠিক তখনই আমি বুঝে গেলাম এই আলমারির সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা মা কোনোভাবেই চান না যে আমি জানতে পারি। আমি সোজা হয়ে দাঁড়ালাম। ঘরের সবাইকে একবার দেখে শান্ত গলায় বললাম, ঠিক আছে, আলমারিটাই আমি নেব।
কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। রাশেদ নিশ্চিন্তে চা খেতে লাগলো, নীলা আবার ফোনে ব্যস্ত হয়ে গেল, আর মা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর কামাল চাচা মিলে আলমারিটা নিচে নামিয়ে ভাড়া করা পিকআপে তুললাম। পুরো সময় মা বারান্দায় দাঁড়িয়েছিলেন, তার চোখে ছিল অদ্ভুত এক আতঙ্ক, যেন তিনি মনে মনে চাইছিলেন আমি সিদ্ধান্তটা বদলে ফেলি। কিন্তু আমি বদলাইনি, কারণ অনেক সময় যেটাকে সবাই মূল্যহীন মনে করে সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। আর অনেক সময় একটি পুরনো ভাঙা আলমারি লুকিয়ে রাখে এমন এক গোপন সত্য যা পুরো পরিবারের জীবন ওলটপালট করে দিতে পারে। 2 দিন ধরে আলমারিটা আমার এক রুমের ছোট ভাড়া বাসায় পড়েছিল। আমি একবারও সেটা খুলিনি। নিজেকে বুঝিয়েছিলাম অনেক ক্লান্ত, ধুলোবালি পরিষ্কার করতে ঝামেলা হবে, কিন্তু সত্যিটা ছিল অন্য। আমি ভয় পাচ্ছিলাম, তবে তা মাকড়সা বা তেলাপোকাকে নয়। আমি ভয় পাচ্ছিলাম যদি আলমারির ভেতরে কিছুই না পাই, যদি এটাও প্রমাণ হয়ে যায় যে বাবা সত্যি আমার জন্য মূল্যবান কিছুই রেখে যাননি। তৃতীয় দিনের সন্ধ্যায় অফিস থেকে ফিরে শার্ট খুলে আলমারির সামনে দাঁড়ালাম। আমি একটা মোবাইল ফোন কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেও সেদিন আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ছোট্ট ড্রয়িং রুমে আলমারিটাকে আরো বেশি করুণ লাগছিল। লাল রং প্রায় পুরোপুরি উঠে গেছে, ভেতরের ফ্যাকাশে কাঠ দেখা যাচ্ছে, ভাঙা পায়ার নিচে সেই ইটটা এখনো রাখা, দরজাগুলোও ঠিকমতো বন্ধ হয় না। আমি হাত বাড়িয়ে হাতলটা ধরলাম, অদ্ভুতভাবে কাঠটা উষ্ণ লাগছিল। ধীরে ধীরে দরজা খুললাম, কর্মর শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভেতরে ঠিক যেভাবে মনে ছিল সেভাবেই বলছি, বাবার 3টে পুরনো পাঞ্জাবি ঝুলছে, বহু বছরের ব্যবহার, তবুও যেন এখনো বাবার পরিচিত আতরের গন্ধ লেগে আছে। আমার চোখের সামনে ভেসে উঠল প্রতি শুক্রবার দুপুরে বাবা ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছেন। নিচের তাকে সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার পুরনো চেক শার্টগুলো, যেগুলো পরে তিনি একসময় গাবতলির ওয়ার্কশপে কাজ করতেন। অবসরের পরেও মাঝে মধ্যে সেগুলো পরতেন। আমি একে একে সব কাপড় বের করতে শুরু করলাম। 1টা, 2টো, 3টা সব মেঝেতে রেখে দিলাম। তার নিচে ছিল অনেকগুলো পুরনো সংবাদপত্র, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ। কিছু পত্রিকার তারিখ দেখে অবাক হয়ে গেলাম, 20 বছরের পুরনো। আমি ধীরে ধীরে সেগুলোও সরিয়ে রাখলাম। তখনই চোখ পড়ল পেছনের দিকে লুকিয়ে রাখা 5টি ছোট বাক্সের দিকে। জুতার বাক্স, যেন ইচ্ছে করেই কেউ সেগুলোকে আড়ালে রেখেছিল। প্রথম বাক্সটা হাতে নিলাম। বাক্সটা হালকা, খুলতেই দেখি বাবার পুরনো রেঞ্জ, স্ক্রুড্রাইভার, হাতুড়ি আর নানান যন্ত্রপাতি। মরিচা পড়ে গেছে, তবুও এগুলো চিনতে ভুল হলো না। এই যন্ত্রপাতি দিয়েই বাবা একসময় মানুষের গাড়ি মেরামত করতেন, অনেকের কাছ থেকে টাকা নিতেন না। এই হাতিয়ারগুলোই আমাদের সংসার চালিয়েছে কঠিন সময়ে। আমার অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। বাক্সটা পাশে রাখলাম। দ্বিতীয় বাক্সটা তুলতেই বুঝলাম এটা ভারী। খুলতেই আমি স্তব্ধ। অসংখ্য ছবি, সাদা কালো, রঙিন, অনেক পুরনো। বাবার তরুণ বয়সের ছবি, মায়ের হাসি মাখা মুখ, বড় ভাই রাশেদ ছোট্ট শিশু, বড় বোন নীলা হাঁটতে শিখেছে, আর আমি বাবার কোলে বসে আছি। এই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি। মা সবসময় বলতেন বাসা বদলের সময় ছবি হারিয়ে গেছে। তাহলে এগুলো এখানে এলো কিভাবে? একটি জুতার বাক্সে, সেই আলমারির ভেতরে, যেটা কেউ নিতে চায়নি। গভীর নিঃশ্বাস নিয়ে তৃতীয় বাক্সটা খুললাম। এটা ছিল সবচেয়ে ভারী। ভিতরে একটি পুরনো বাদামি তোয়ালে। তোয়ালেটা খুলতেই বেরিয়ে এলো চামড়ায় মোড়ানো একটি ডায়েরি। গাঢ় বাদামি রং, কোনাগুলো ক্ষয়ে গেছে। মলাটে সোনালী অক্ষরে লেখা মোহাম্মদ আব্দুল করিম, বাবার পুরো নাম। আমি ডায়েরি খুললাম। প্রথম পাতায় তারিখ জানুয়ারি 1985। আজ রাশেদকে প্রথম সাইকেল কিনে দিলাম। ও আনন্দে কেঁদে ফেলেছিল। আমি বলেছিলাম ছেলেরা উপহার পেয়ে কাঁদে না, অথচ ভেতরে ভেতরে আমি নিজেও কেঁদেছিলাম। এই সাইকেল কিনতে 8 মাস টাকা জমাতে হয়েছে। আমি পরের পাতা উল্টালাম। নীলা স্কুলের অনুষ্ঠানের জন্য নতুন জামা চেয়েছিল, বলেছি আগামী মাসে দেব। সে কিছুই বলেনি, শুধু চুপচাপ নিজের ঘরে চলে গেছে। আমি ওদের সব ইচ্ছা পূরণ করতে পারি না, এই কষ্টটা কেউ বোঝে না। আরো একটি পাতা। তারপর আমার বুক ধক করে উঠল। তোমার মা বলে আমি সন্তানদের বেশি আদর করি। রাশেদকে শক্ত হতে হবে, নীলাকে ভদ্র মেয়ে হতে হবে, কিন্তু আমার ছোট ছেলে, আমার শুভ, আজ সে আম গাছ থেকে পড়ে গিয়েছিল। তাকে কোলে নিয়ে বুঝলাম সে আমার মতোই জেদি, কিন্তু তার হৃদয় খুবই নরম। এই পরিবারে যদি কেউ একদিন টিকে থাকে, সেই থাকবে। আমি বাক্যটা বারবার বললাম, এই পরিবারে যদি কেউ টিকে থাকে, সেই থাকবে। তারপর পড়তেই থাকলাম। বছরের পর বছর ধরে লেখা, রাশেদের কলেজে ভর্তি হওয়ার গল্প, নীলার এসএসসিতে ভালো ফল, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন, সবই লেখা। আজ আমার শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি ওকে বলেছি আমি খুবই খুশি, কিন্তু সত্যিটা পুরো বলতে পারিনি। আমার ছেলে নিজের পরিশ্রমে এত দূর এসেছে, পুরনো বই কিনে পড়েছে, কখনো কোনো অভিযোগ করেনি। ইস, যদি ওকে আরো কিছু দিতে পারতাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। বাবার রেখে যাওয়া বাক্সগুলোর মধ্যে থেকে চতুর্থ বাক্সটা খুলতেই ভেতরে বিভিন্ন কাগজপত্রের সাথে কয়েকটি জমির দলিলও বেরিয়ে এলো। কেরানীগঞ্জে একটি জমি 12 বছর আগে কিনেছিলেন বাবা। কাউকে কিছুই জানাননি, না মাকে, না রাশেদকে, না নীলাকে।
আজ প্রথম আমিই জানলাম। সব শেষে খুললাম পঞ্চম বাক্স, সবচেয়ে ছোট, মুখে টেপ লাগানো। ধীরে ধীরে খুললাম। ভেতরে ছিল শুধু একটি চাবি, পুরনো পিতলের, বহু বছরের ব্যবহারের, চকচকে হয়ে গেছে। চাবির সঙ্গে ভাঁজ করা একটি ছোট কাগজ, বাবার হাতে লেখা, কেরানীগঞ্জ লকার, শুধু শুভর জন্য। এর বেশি কিছু নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাখ্যাও নেই, শুধু কেরানীগঞ্জ লকার, শুধু শুভর জন্য। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কখন সন্ধে নেমে গেছে টেরই পাইনি। হঠাৎ মায়ের সেই দিনের মুখটার কথা মনে পড়ল, যেদিন আমি আলমারিতে হাত দিয়েছিলাম। এক মুহূর্তের জন্য তার চোখে ভয়ের ছায়া দেখেছিলাম। এবার বুঝলাম, তিনি হয়তো ডায়েরির কথা জানতেন না, জমির দলিলের কথাও না, কিন্তু চাবিটার কথা তিনি জানতেন। তিনি জানতেন বাবা কোথাও কিছু লুকিয়ে রেখেছেন, আর সেই চাবিটাই তিনিও খুঁজেছিলেন। আমি চাবিটা শক্ত করে মুঠোর ভেতরে চেপে ধরলাম। তারপর রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেলাম। ভাবতে লাগলাম, রাশিদ এখন নিশ্চয়ই ভাবছে সবকিছুই সে জিতে নিয়েছে। নীলা মনে করেছে দাদির গয়নাই সবচেয়ে বড় সম্পদ। আর মা, তিনি ভেবেছিলেন আমি শুধু একটি ভাঙা আলমারি নিয়েই চলে যাচ্ছি। তিনি ভুল ছিলেন, কারণ চাবিটাই আসল সম্পদ নয়, এটা কেবল শুরু। কোথাও না কোথাও কেরানীগঞ্জে বাবা আমার জন্য আরো বড় কিছু রেখে গেছেন, একটি লকার, একটি গোপন সত্য, আর তার শেষ বার্তা। আমি ফোনটা হাতে নিলাম। আমার বন্ধু রাকিবকে কল দিলাম। সে কেরানীগঞ্জেই থাকে। রাকিব, তোর একটা সাহায্য লাগবে। কি হয়েছে? কেরানীগঞ্জে পুরনো কোনো বাড়ি বা গুদাম আছে যেখানে একটা লকার থাকতে পারে? কিছুক্ষণ নীরব থেকে সে হেসে বলল, ভাই, কেরানীগঞ্জে এমন অনেক জায়গা আছে, একটু বিস্তারিত বল। আমি হাতের চাবিটার দিকে তাকালাম, তারপর ধীরে বললাম, সেটাই তো খুঁজে বের করতে হবে। ফোন রেখে জানালার কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখলাম। বাবা মারা যাওয়ার পর এই প্রথম নিজেকে একা লাগছিল না। মনে হচ্ছিল তিনি এখনো আমার সঙ্গে কথা বলছেন। একটি ভাঙা আলমারির ভেতর থেকে, 5টি পুরনো বাক্সের ভেতর থেকে আমি সবকিছু গুছিয়ে রাখলাম, চাবিটা পকেটে রাখলাম। নিজেকে কথা দিলাম, আগামীকাল সূর্য ডোবার আগেই আমি কেরানীগঞ্জে পৌঁছে যাব। আমি সেই লকারটা খুঁজে বের করব, আর জেনে নেব বাবা আসলে আমাকে কি জানাতে চেয়েছিলেন। কারণ কিছু সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না, আর সব উত্তরাধিকার বাড়ি, গাড়ি কিংবা টাকায় মাপা যায় না। কিছু উত্তরাধিকার শুধু সত্যের মধ্যে লুকিয়ে থাকে, আর বাবা সেই সত্যটাই আমার হাতে তুলে দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি তো আসলে শুধু গল্প পড়ে শোনাই, আমি গল্প লিখি না। তো যিনি এই গল্পটা লিখেছেন তিনি নিজেই বলেছেন যে এই গল্পটা ওনার আপাতত শেষ করার ইচ্ছা নাই, কারণ এই গল্প উনি লেখার পরে, উনি প্রকাশ করার পরে অনেকেই ওনার এই গল্পটা কপি করে নিজেদের মতো করে আবার অন্য পর্ব ছেড়ে দিছে। বাট গল্পের অরিজিনাল যে লেখক উনি ছাড়ে নাই, উনি না ছাড়তে অন্য কেউ কপি করে ফেলছে, যার কারণে উনি রাগ করে বা হতাশ হয়ে এক প্রকার গল্পটা আর প্রকাশ করবেন না বলে দিছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি ওনাকে যে গল্পটা যেন শেষ করে। যদি উনি মানে লেখক যদি গল্প শেষ করে তাহলে কিন্তু আমিও গল্পটা শেষ করতে পারবো। তো সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।